স্বাগত ডিবিসি সংবাদে দেখছিলেন নাসির ফ্লোট গ্লাস সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি রিফাত স্নোভা। নতুন ভোটার ৪৫,৭১,০০০ আর দেশের মোট ১২,৬১,০০,০০০ এ তথ্য দিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের জন্য ১২ দিন রাখা হয়েছে। সারা দেশে উপজেলা এবং থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কারো ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন। জানা গেছে এবারের হালনাগাদে ৪৪ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। এদেরই তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হয়েছে। যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় যুক্ত হবেন। সকল কাজ শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট। ২রা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি সেখানে আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে ১২,৩৭,৩২,২৭৪। বাদপড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যে, এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন ২রা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন ৪৫,৭১,২১৬। যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয় তাহলে কোনো সংস্কারই কাজে আসবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেছেন, জনগণের মতামতের প্রতিফলনের একমাত্র উপায় নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করা। রাজধানীতে সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডেমোক্রেসি ইজ অনলি সিস্টেম, এটা কারেকশন প্রসেস। এটা জনগণের মতামতের প্রতিফলনের একমাত্র সুযোগ হচ্ছে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। আর্থিক খাত কিছুটা স্থিতিশীল হলেও রাজনীতিতে এখনও স্থিতিশীলতা আসেনি। সকালে সিপিডির আয়োজনে অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন শীর্ষক আলোচনা অনুষ্ঠানে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় সবাই বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এমন প্রত্যাশা থাকলে সেটি ভুল বলেন গভর্নর। বিনিয়োগ পাইপলাইনে আছে, নির্বাচন সামনে, এজন্য হয়তো বিদেশিরাও এই মুহূর্তে বিনিয়োগ করতে পারছেন না। পরবর্তী সরকারের পদক্ষেপের দিকেই সবার লক্ষ্য। পরবর্তী সরকারের আর্থিক খাত যেন রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা হয় সেই প্রত্যাশা করেন গভর্নর। আমাদের স্টেবিলিটি আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনে তো এখনো আসছে। সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলি সেটা কাজ। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী বনশ্রীতে দুজনকে হত্যা এবং কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে সাবেক জিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলার পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গেল বৃহস্পতিবার প্রসিকিউশন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। শুনানি করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। তিনি এই মামলায় সুনির্দিষ্ট ৩টি অভিযোগ তুলে ধরেন। সেখানে বলা হয়, ১৯ জুলাই নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একই দিনে মায়া ইসলাম নামে আরও এক নারী পুলিশের গুলিতে মারা যান। এ সময় তার ৬ বছরের নাতি মুসার মাথায় গুলি লাগে। এছাড়া বনশ্রীতে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক যুবককে গুলি করার অভিযোগও আনা হয়েছে ৫ আসামির বিরুদ্ধে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছাড়া বাকি ৪ আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এর মধ্যে শুধু চঞ্চল গ্রেপ্তারের পর এখন কারাগারে। গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে খণ্ডিত মরদেহের উদ্ধারের রহস্য উন্মোচন করেছে র্যাব। ৩ আসামিকে গ্রেপ্তারের পর সংস্থাটি বলছে, পূর্ব বিরোধের জেরে আসামি আপেলের বাসায় খুন করা হয় অলি মিয়াকে। খুনের আগে কয়েকবার ট্রেনের নিচে ফেলে দেওয়ার চেষ্টাও করে আসামিরা। খুনের পর মরদেহ গুম করতেই টুকরো করে ব্যাগে ভরে রাস্তায় ফেলে রাখে তারা। গেল শুক্রবার টঙ্গীর স্টেশন রোডের পাশে পড়ে থাকা এই ট্রাভেল ব্যাগ ঘিরে বাড়তে থাকে রহস্য। পরে ব্যাগ খুলে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
মস্তকবিহীন মরদেহের টুকরোগুলো কার তা খুঁজে বের করতে মাঠে নামে বিভিন্ন সংস্থা। গ্রেপ্তার করা হয় 3 জনকে, উদ্ধার করা হয় নিহতের মাথাও। র্যাব বলছে নিহত অলি মিয়ার বাড়ি নরসিংদীতে, আসামিরা তার পূর্ব পরিচিত, বসবাস করত টঙ্গীতে। রবিবার দুপুরে উত্তরা র্যাব 1-এর কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয় গ্রেফতার আসামি আপেলের বাসায় গেল 6 আগস্ট খুন করা হয় অলি মিয়াকে। পরে গুমের উদ্দেশ্যে তার মরদেহ টুকরো টুকরো করে ট্রাভেল ব্যাগে করে স্টেশন রোডে ফেলে রাখে আসামিরা। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেক নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে। র্যাবের দাবি অলিকে খুনের আগে কয়েকবার ট্রেনের নিচে ফেলে দেওয়ার চেষ্টাও করে আসামিরা, কিন্তু ব্যর্থ হয়ে বাসায় ডেকে নিয়ে হত্যা করে তারা। লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে। নিহত অলি মিয়া ও আপেলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। আসামিরা গত 7 আগস্ট। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে পিটিয়ে 2 ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল রাতে উপজেলার সব ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপলাল দাস এবং প্রদীপ দাস। পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায় রূপলাল দাসের মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। বিয়ের দিন তারিখ ঠিক করতে গেল রাতে মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে প্রদীপ দাস রূপলাল দাসের বাড়ির দিকে রওনা হন। ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি কন্টেইনারে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি শনাক্ত হয়েছে। তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি শনাক্তের পর কন্টেইনারটির খালাস স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গেল বুধবার বন্দরের 4 নম্বর গেট দিয়ে কন্টেইনারটি ছাড় করানোর সময় মেগা পোর্টস ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকশন সিস্টেম তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি শনাক্ত করে। ঢাকার আল আকসা স্টিল মিলস লিমিটেডের চালানটি আমদানি করে। গেল 3রা আগস্ট এমভি মাউন্ট ক্যামেরন জাহাজে চট্টগ্রাম বন্দরে আসে চালানটি। এতে 335 টন ধাতব স্ক্র্যাপের মোট 5টি কন্টেইনার ছিল। প্রাথমিক এবং দ্বিতীয় পর্যায়ে স্ক্রিনিংয়ের কন্টেইনারের ভেতরে থোরিয়াম 232, রেডিয়াম 226 এবং ইরিডিয়াম 192টি 3 ধরনের তেজস্ক্রিয় আইসোটোপের উপস্থিতি পাওয়া যায়। যুদ্ধ বিমানের গোলা, বন্দুকের গুলি, পরত্রাণ শুনতে শুরুতে ভুল মনে হলেও বাস্তবতা বলছে বিমান থেকে ফেলা ত্রাণের বাক্স কেড়ে নিচ্ছে গাজাবাসীর প্রাণ। আকাশ থেকে নেমে আসা ত্রাণের বাক্সের আঘাতে মৃত্যু হলো 15 বছর বয়সী এক কিশোর ফিলিস্তিনির। এ নিয়ে কেবল ত্রাণের আঘাতেই মারা গেলেন 23 জন, আহত শতাধিকের বেশি। অন্যদিকে না খেতে পেরে গেল 24 ঘন্টায় মারা গেছে 11 জন। এতে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 212 জন, যাদের মধ্যে 98 জনই শিশু। গাজা এখন আর যুদ্ধের ময়দান নয়, এক মৃত্যুকূপ। ক্ষুধার্ত মানুষ যখন খাদ্যের আশায় তাকিয়ে থাকে আকাশের দিকে, তখন নেমে আসে ত্রাণের ছদ্মবেশে মৃত্যু। সেই মর্মান্তিক দৃশ্যের সর্বশেষ শিকার 15 বছর বয়সী মুহান্নাদ জাকারিয়া ঈদ। শনিবার গাজার কেন্দ্রীয় নুসেইরাতে বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়েছিল মুহান্নাদ। উদ্দেশ্য একটাই, পরিবারের সবার মুখে 2 মুঠো খাবার জুটবে। আমার ভাই আমাদের সবার জন্য খাবার আনতে গিয়েছিল, আর খাবারের বাক্সটাই ওর মৃত্যু ডেকে আনলো। আর সহ্য করতে পারছি না। এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ কার্যকে বিপজ্জনক ও অবমাননাকর উল্লেখ করে সতর্কবার্তা দিয়েছিল জাতিসংঘ। ত্রাণের লাইনে থেকেও নিরাপদ নন কেউ। শনিবার গাজার কেন্দ্রীয় নেটজারিম করিডোরে খাদ্য সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। এদিকে হামলার পাশাপাশি ফিলিস্তিনরা মরছে ক্ষুধায়। উপত্যকাটি জুড়ে নেই পর্যাপ্ত খাবার, ওষুধ বা চিকিৎসা সামগ্রীও। এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। কোথাও আমরা নিরাপদ নই, উত্তর হোক বা দক্ষিণ, তবু আমাদের নিজ ভূমি ছেড়ে যাব না। বেঁচে থাকলে এখানেই থাকবো, মরলেও এখানেই মরব। এদিকে প্রতিদিন 500 থেকে 600 ট্রাক ত্রাণ না ঢুকলে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব বলে জানিয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো। অন্যদিকে গেল শনিবার ইসরায়েল সরকারের গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার প্রতিবাদে জেরুজালেম, হাইফা, তেল আবিব সহ আরও কয়েকটি শহরে বিক্ষোভ করে গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের পরিবারের সদস্য বা সাবেক সেনা সহ অনেকে। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের দিকে পদযাত্রা করেন বিক্ষোভকারীরা। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রায় 5 মাস পর পৃথিবীতে ফিরে এসেছেন 4 নভোচারী। স্থানীয় সময়ে শনিবার সকালে ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ করে স্পেস এক্স ক্যাপসুলটি। স্পেস এক্স ক্যাপসুলে পৃথিবীতে ফেরেন মার্কিন মহাকাশচারী অ্যান ম্যাকলেইন এবং নিকোল আয়ার্স, জাপানের তাকুয়া উনিশি এবং রাশিয়ান মহাকাশচারী কিরিল পেসকভ। গণমাধ্যম বলছে, অবতরণের আগে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল ISS থেকে বিচ্ছিন্ন হয়। পৃথিবীতে প্রবল গতিতে ফেরার সময় বায়ুমণ্ডলে প্রবেশ এবং বিশাল প্যারাসুট খোলার মাধ্যমে গতি কমিয়ে সমুদ্রপৃষ্ঠে অবতরণ করেন মহাকাশচারীরা। অবতরণে মোট সময় লাগে প্রায় 18 ঘন্টা। মহাকাশে অবস্থানের সময় উদ্ভিদের বৃদ্ধি এবং মধ্যাকর্ষণের প্রভাবে কোষের প্রতিক্রিয়া সহ 200টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছেন নভোচারীরা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।